আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা আমরা আরেকটা অঙ্ক করার ট্রাই করব 2021 এর একটা বোর্ড থেকে। তো যারা প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন তারা খুবই হেল্পফুল হবে তাদের জন্য এই ভিডিওটা, কারণ কিছু অঙ্ক সিমিলার আছে এবং কিছু অঙ্ক আছে যেটা একটু নতুন। তো নতুন যেটা সেটা আজকে আপনারা শিখতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো ভিডিওর স্ক্রিনে দেখতে পারবেন যে প্রশ্নটা আমি দিয়ে দিয়েছি। এবং আরেকটা টিপস যদি আমি দেই তাহলে পরীক্ষার হলে সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। ঠিক আছে, একটা সৃজনশীল লেখার জন্য 20 মিনিট পাবেন, কিন্তু ম্যাথ করতে গেলে এটার টাইমটা আর একটু বেড়ে যায়। একটা অঙ্ক করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক টাইম লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, সবার আগে প্রশ্নটা পড়ে ফেলবেন। কারণ প্রশ্নটা পড়ে ফেললে আপনি উদ্দীপকটা দেখলেই বুঝতে পারবেন যে উদ্দীপকের এই পার্টিকুলার টপিক থেকে আমার প্রশ্নটা করা হয়েছে। আমি যদি প্রশ্নটা পড়ি তাহলে দেখতে পারবেন যে মোটরসাইকেল কেনার জন্য তার বাবাকে প্রতি মাসের শুরুতে কত টাকা করে ব্যাংকে জমা করতে হবে। ঠিক আছে, দেখি মোটরসাইকেলের কথাটা কোথায়। ছোটন তার বাবার কাছে একটি মোটরসাইকেল চাইলো। আচ্ছা, প্রথমেই দেয়া আছে তার বাবা তাকে 3 বছর পরে কিনে দেয়ার অঙ্গীকার করেন। এই লক্ষ্যে 10% সুদে একটি ব্যাংকে প্রতি মাসের শুরুতে, দেখেন প্রতি মাসের শুরু কথাটা বলা আছে, টাকা জমা করতে চান। ঠিক আছে, কত টাকা জমা করতে চাই সেটা বলে নেই। 3 বছর পর মোটরসাইকেল কিনতে 1.5 লক্ষ টাকার প্রয়োজন, 1,50,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে? দেয়া আছে এন। তাহলে এন সমান কত বলছে? 3 বছর। এবং সুদের হার দেয়া আছে, সুদের হার বা যেটা আই বা যেটাই বলেন না কেন, এটা দেয়া আছে 10%। তাহলে লিখলাম 10% বা 0.1। এবং ভবিষ্যতে কত টাকা লাগবে? ভবিষ্যতে লাগবে 1.5 লক্ষ টাকা। তাহলে লিখে ফেলছি 1.5 লক্ষ টাকা। যেহেতু মাস কথাটা বলা আছে, তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে কি বলেছিলাম যে যদি মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, সাপ্তাহিক, দৈনিক এই ধরনের কথা থাকে তাহলে অঙ্কের মধ্যে অবশ্যই এম কথাটা আসবে। তাহলে এম সমান কত? এখানে এম সমান হবে 12। তাহলে সব আমরা পেয়ে গেছি। ঠিক আছে, পাই নাই কি? পাই নাই শুধু একটা জিনিস, সেটা এ, মানে সে কত টাকা করে জমা রাখবে এটাই বলে দেয় নাই, এটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এইখানে খেয়াল করবেন, আমাদেরকে বর্তমান মূল্য বলে থাকলে আমরা বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্র অ্যাপ্লাই করব, যদি ভবিষ্যৎ মূল্য বলা থাকে তাহলে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটির সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটির সূত্র কি জানি? FBA ইকুয়াল A ইনটু 1 plus I divided by M into N into M minus 1 divided by I by M। ঠিক আছে, যেহেতু প্রতি মাসের শুরু শুরু কথাটা আছে, তো শুরু বললেই আমরা কি জানি যে এটা অগ্রিম অ্যানুইটি। আর অগ্রিম অ্যানুইটি মানে এইখানে একটা আলাদা করে 1 plus I by M কথাটা অ্যাড হবে। যেহেতু চক্রবৃদ্ধি বলছে তাই M জিনিসটা আমরা আনছি, যদি চক্রবৃদ্ধি না বলতো এম জিনিসটা আসতো না। এবার মান বসানো যায়। এফবির মান কত? 1.5 লক্ষ। 1.5 লক্ষ লিখলাম। এ সমান ফাঁকা, তো এটা ফাঁকাই। 1, তাহলে 1 যোগ আই কত? 0.1, নিচে 12, আর এন 3 গুণ 12। যেহেতু -1 আছে এখানে একটা -1। আবার সেম এই জিনিসটাকে নিচে লিখতে হবে, 0.1 নিচে 12। এখন এখানে করলে কত হবে? এখানে হবে 1 প্লাস 0.1, এখানে 12। ঠিক আছে, তো আমি জাস্ট কিছুই না, মানগুলো যা ছিল, যে মানগুলো আমরা পাইছি সেই মানগুলোই আমরা কি এখানে অ্যাড করে ফেলছি। এখন আপনার ক্যালকুলেশন যদি ঠিকঠাক থাকে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা করি বা 1.5 লক্ষ 1.5 লক্ষ জায়গাতেই আমরা রেখে ফেলছি, এখানেই থাক এ ইনটু। আচ্ছা, অনেকে এই পুরো ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে একবারে করতে পারেন, তো যদি একবারে করতে পারেন ভালো, একবারে করে মানটা এখানে লিখে ফেলবেন। আর যদি একবারে না পারেন তাহলে কি ভেঙে ভেঙে করার ট্রাই করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে উপরের টুকু আলাদা এবং নিচের টুকু আলাদা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তাহলে এখানে কত আছে? 1 প্লাস, যেহেতু 0.1 প্লাস 0.1, ওকে 0.1 নিচে কত? 12।
তাহলে এখানে হইল 12 এবং টু দি পাওয়ার 3 বারং কত হয় 36, তাহলে পাওয়ার 36। আচ্ছা আসছে 1.34। এখন এখান থেকে 1টা মাইনাস হবে, তাহলে -1, তাহলে আসবে 0.34, তাহলে হইল কত 0.34। উপরটা উপরে ফেলছি, এবার নিচেটুকু 0.1 ভাগ 12, তাহলে 0.1 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, যেই মান আসবে এই মানটা আমরা ডিরেক্ট এখানে লিখতে পারবো না। কেন পারবো না? যখন ক্যালকুলেটরে এই ধরনের মান আসবে, দেখবেন যে ক্যালকুলেটরের ডান সাইডে একটা -3 কথাটা আসছে। তো -3 যদি আসে, আমরা এই মানটাকে চেঞ্জ করে এই -3 কে 0 বানাইতে হবে। 0 বানাবেন কিভাবে? এই শিফট বাটন এবং ইএনজি বাটন চাপ দিতে হবে, শিফট ইএনজি, শিফট ইএনজি। আচ্ছা 0 হয়ে গেছে। এইবার এই মানটা আমরা এখানে লিখতে পারবো, তাহলে 0.0083। আচ্ছা ঠিক আছে, এই পাশের কাজ শেষ। এবার এই পাশে কত আছে? 1 প্লাস 0.1 ভাগ হচ্ছে 12, তাহলে করলে কত আসবে? 1.0083, 1.0083। আচ্ছা ভালো কথা। এইবার হচ্ছে আমরা এই দুইটাকে গুণ করে ফেলি, তাহলে 1.5 লক্ষ ইকুয়াল a ইনটু, তাহলে 0.34, তাহলে 0.34 ডিভাইডেড বাই 0.0083, 0.0083। তাহলে যেটা আসছে সেটাকে আমরা এটার সাথে গুণ করব, তাহলে 40.9638 গুণ 1.0083। আচ্ছা আসছে হচ্ছে 41.3038। আচ্ছা আর কিছুই না। এবার 1.5 লক্ষ এই পাশে আছে, এটা ওই পাশে গেলে কি হবে? এটা ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ, তাহলে বা এটাকে এই পাশে নিয়ে আসলাম, ইকুয়াল 1.5 লক্ষ চলে গেল উপরে এবং 41.3038 চলে আসলো নিচে। এইবার ক্যালকুলেটরে করলে দেখবেন অঙ্ক হয়ে গেছে 41.303, 3631.62। তাহলে এইটাই কি আমাদের অ্যান্সার। তাহলে ছোটনের বাবাকে প্রতি মাসে 3631 টাকা করে কি জমা রাখতে হবে। যদি অঙ্কে বলে দেয় কত টাকা করে জমা রাখতে হবে, তাহলে বুঝে নিতে হবে যে এখানে কিস্তির পরিমাণ চাইছে। তো কিস্তি বের করতে হইলে যদি আমাদেরকে ভবিষ্যৎ মূল্য দেয়া থাকে, ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটির সূত্র ব্যবহার করব। যদি বর্তমান মূল্য দেয়া থাকে, তাহলে বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্র ব্যবহার করব। যদি শুরু কথা বলা থাকে, তাহলে অগ্রিম অ্যানুইটি, এবং শুরু কথা বলা না থাকলে সাধারণ অ্যানুইটি। আশা করছি গ নাম্বার বুঝতে পারছেন। তো গ নাম্বার যদি বুঝে থাকেন, এইবার আমরা ঘ নাম্বারটা করার ট্রাই করি, দেখি সে ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে একটা মজার বিষয় আছে, এই জিনিসটা অনেকে ভুল করে। আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে ইনশাআল্লাহ ভুল করবেন না। আচ্ছা তাহলে সবার আগে আমরা প্রশ্নটা করি। ঘ নাম্বারে কি বলছে? যে প্রত্যাশিত আয়ের হার 12% ধরে ছোটনের বাবার মিতব্যয়িতার সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তাহলে আমাদেরকে সুদের হার অঙ্কের মধ্যে একটা প্রথমটাই ছিল 10%, এইবার আমাদেরকে আলাদা একটা সুদের হার বলে দিছে, যে আই বা আর সমান কত বলে দিছে? 12% বা 0.12। ঠিক আছে, এই কথাটা আমাদেরকে বলে দিছে। এইবার দেখি উদ্দীপকের পরের অংশে কি কথা বলা আছে, যে ছোটন মাত্র একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, তার কলেজে যাতায়াত বাবদ আগামী 2 বছর প্রতি মাসে 800 টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে প্রতি মাসে কত টাকা করে খরচ হবে? 800 টাকা। তাহলে এখানে এ সমান 800 আমাদেরকে বলে দিছে। যেহেতু প্রতি মাস বলে দিছে, তাহলে এখানে আবার এম সমান 12 আসবে এবং 2 বছর,
তাহলে আগামী 2 বছরের জন্য বলে দিছে, ঠিক আছে। তাহলে n সমান আমাদের কত, n সমান 2 বছর। ঠিক আছে, সবকিছু করে ফেলছি। এবং বাবা মিতব্যয়িতার কথা চিন্তা করে 16,000 টাকা দিয়ে একটি বাইসাইকেল কিনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে বাবা কি করছে, বাবা তাকে 800 টাকা করে খরচ না দিয়ে সে 16,000 টাকা দিয়ে একটি সাইকেলই কিনে দিছে। তো সাইকেল যেহেতু কিনেই ফেলছে, এখন আমরা দেখব যে যদি সে 800 টাকা করে ছেলেকে খরচ দিত, তাহলে 2 বছরে তার ছেলেকে টোটাল কত টাকা দিতে হইতো। এই অ্যামাউন্টটা যদি আমরা পেয়ে যাই, তাহলেই আমরা বুঝবো যে সাইকেল কেনাটা যৌক্তিক নাকি এই খরচ দেয়াটা যৌক্তিক। তাহলে আমাদেরকে এ বলে দিছে, এম বলে দিছে, এন বলে দিছে, আইও বলে দিছে। আমাদেরকে কি বলে নেই, আমাদেরকে মানে তার যে বর্তমানে কয় টাকা খরচ হবে সেই জিনিসটা বলে নাই। ঠিক আছে, তাহলে আমরা এবার এটা বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্রটা আমরা ব্যবহার করি। তাহলে PVA ইকুয়াল A ইনটু 1 মাইনাস 1/1 প্লাস I ডিভাইডেড বাই M ইনটু N ইনটু M, এবং নিচে হবে I/N। আশা করি এই সূত্রটা সবার মুখস্থ আছে। তো বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্রটা এইখানে আসবে। কেন এই বর্তমান মূল্যের সূত্রটা আসবে? কারণ বাবা তাকে প্রতি মাসে কত টাকা করে খরচ দিবে, 800 টাকা করে সে খরচ দিবে। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্যের এখানে যদি বলতো ভবিষ্যতের কথা, তাহলে আমরা এখানে ভবিষ্যতের কথাটা টাইনে আনতাম। তাহলে এ সমান কত, 800। তাহলে এ সমান লিখে ফেলছি 800 গুণ 1 আছে 1 মাইনাস 1 আছে আবার 1, নিচে কত হবে 1 প্লাস সুদের হার কত 0.12। 0.12 কে যদি আমরা n মানে 12 ভাগ করলাম এবং 2 কে 12 দিয়ে গুণ করে ফেলছি, নিচে কত 0.12 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, জাস্ট কিছুই না, মানটা বসায় ফেলছি। তো যদি মান বসানো হয়ে যায়, এবার হচ্ছে ক্যালকুলেটর করলে আপনার অঙ্কটা আশা করি হয়ে যাবে। লেখা বাঁকা হয়ে গেছে, সমস্যা নাই, সোজা করে ফেলবো এখনই। তাহলে 800 গুণ ডিরেক্ট করি আমরা ক্যালকুলেটরে, ঠিক আছে। তাহলে কত আছে 1 মাইনাস একটা ভগ্নাংশ, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 প্লাস আবার একটা ভগ্নাংশ 0.12, নিচে হচ্ছে 12 ব্র্যাকেট ক্লোজ, এবং পাওয়ার কত 12 দুগুণে 24। ঠিক আছে, তাহলে উপর আসছে কত 0.2124। এবার নিচেরটা করি 0.12 ডিভাইডেড বাই 12। আচ্ছা 0.12 ডিভাইডেড বাই 12, তাহলে দেখি এবার কত আসে 0.01। ঠিক আছে, তাহলে আবার 800 গুণ 0.2124 0.2124, নিচে হচ্ছে 0.01 21.24। তাহলে 800 কে দিয়ে যদি আমি এখন 21.24 গুণ করি 16,992, তাহলে আমার অ্যান্সার আসলো কত 16,992। আচ্ছা, অ্যান্সার তো আমরা পেয়ে গেছি 16,992। এখন কথা হচ্ছে যে সিদ্ধান্তটা যৌক্তিক নাকি যৌক্তিক না, এই জিনিসটা বুঝাইতে হবে। তাহলে দেখেন যে এখানে অঙ্কের মধ্যে কি বলছে যে বাবা 16,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে দিছে। তাহলে বাবা কি করছে 16,000 টাকা দিয়ে একটি সাইকেল কিনে দিছে, এবং তার কাছে আরেকটা অপশন ছিল ছেলেকে প্রতি মাসে 800 টাকা করে দেয়া। তো যদি সে 800 টাকা করে দিত,
তাহলে এই 800 টাকা তার বর্তমানে কত দাঁড়াইতো? 16,992 টাকা। তাহলে 16,992 টাকা খরচ করার থেকে 16,000 টাকা খরচ করা উত্তম। মানে কি, সাইকেল ক্রয়ের সিদ্ধান্তটা যৌক্তিক, কারণ এইখানে আমার টাকাও কম লাগতেছে, টাকা খরচ কম হচ্ছে। কিন্তু যদি আমি ছেলেকে খরচ দিতে যাই, তাহলে ছেলেকে খরচ দিতে হইলে আমাকে আরো 992 টাকা খরচ বেশি দিতে হবে। তাহলে যেইখানে খরচ আমার কম হচ্ছে আমি সেই জিনিসটাই গ্রহণ করব। দ্যাট মিনস সাইকেলের সিদ্ধান্তটাই যৌক্তিক। আশা করি সবাই বুঝতে পারছেন যে অঙ্কটা আমরা করলাম, গ এবং ঘ উভয়। যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন, যদি নাও বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন ভিডিওর কোথায় ল্যাকিংস আছে। এই জিনিসগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে ঠিক করার ট্রাই করব। তো ঠিক তখনই করতে পারবো যখন আপনারা কি একটা মন্তব্য করবেন। তো আশা করি সবাই ফিডব্যাক দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো নতুন কিছু অঙ্ক করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।